আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে। এই গ্রামে আমরা খুঁজে পেয়েছি একটি জমিদার বাড়ি। গ্রামটির নাম হচ্ছে নিজ কাবিলপুর। নিজ কাবিলপুর জমিদার বাড়ি দেখার জন্য আজকে আমরা সেই সুদূর উত্তরবঙ্গ রংপুরে এসেছি। এই জমিদার বাড়িকে কেন্দ্র করেই আমাদের কাছে গল্প পাঠিয়েছেন তাসনিয়া তাবাচ্ছুম। তাসনিয়া তাবাচ্ছুমের গল্প পড়েই আমরা এসেছি নিজ কাবিলপুর জমিদার বাড়িটি দেখার জন্য। তাসনিয়া তাবাচ্ছুম পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তাসনিয়া তাবাচ্ছুমের গল্পে রোমাঞ্চকর ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়েছে। তাসনিয়া তাবাচ্ছুমের গল্পের সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখব নিজ কাবিলপুর জমিদার বাড়ি। আপনাদের এমন কোনো গল্প থাকলে আমাদের ইমেইল করুন, আমরা পাঠিয়ে দেবো লক্ষ কোটি মানুষের কাছে আপনার সেই গল্পটি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জমিদার বাড়ির মালিক ছিলেন জমিদার শ্রী শ্রী সৌরেন্দ্র গুহ রায়। তার শাসনকালে এখানকার প্রতিটি ইট আর মাটিতে ছিল তার ক্ষমতার ছাপ। কিন্তু এই বাড়ি শুধু ক্ষমতার নয়, অভিশাপ আর এক কান্নার নীরব সাক্ষী। এই মন্দির বহুদিনের মন্দির। আচ্ছা, আমরা ছোট্ট থেকে এখানে মন্দির, এখানে বিগ্রহ ছিল বলরামজি, এখানে প্রতিদিন পুজো অর্চনা চলছে, আমরা এই দেখছি ছোট থেকে। তারপরে যে রাজাঘরেরা গটগুলো বছর বিগ্রহগুলো ভাঙিয়ে দিচ্ছে, তখন থেকে পুজো অর্চনা বন্ধ আছে। এই জানি বাবা। রাজার নাম কি ছিল? আমরা তো শুনি আগে বলে রাজা ছিল সূর্যকুমার রায়। সূর্যকুমার রায়। তার ছেলে সুরেন্দ্রমোহন গুহ রায়। তার এখন এক ছেলে আছে। বেঁচে আছে? সুরেন্দ্রমোহন গুহ রায়ের ছেলে বেঁচে আছে ঢাকায়। সুরেন্দ্র গুহ রায়ের ছেলে বেঁচে আছে, তার মানে এটা বেশি দিন, এটা ধ্বংস হয়েছে কবে, কত সালে? এটা তো ধ্বংস বাবা, এই যে গন্ডগোলের বছর। গন্ডগোলের বছর কবে, কখন সেটা? মানে এই যে যুদ্ধের সময়? হ্যাঁ, 71-এর যুদ্ধ আগে এগুলো ভালো ছিল? আগে ভালো ছিল, সব চলছে, সব চলছে। জমিদার বাড়ি ছিল, এটা কি কখন ধ্বংস, এটা জানেন আপনি এই বিষয়ে কিছু? আপনি কি 71-এ দেখছেন? 71-এর বয়স কত ছিল আপনার? আমি তো দুটো বাচ্চা মা। দুটো বাচ্চার মা 71-এ? ও আচ্ছা, 71-এ তাহলে জমিদার বাড়ি ছিল না মন্দির ছিল? মন্দির ছিল, এখানে সাধারণ টিনের ঘর ছিল, ওখানে ঠাকুর থাকে পূজা অর্চনা করছিল। যখন গন্ডগোল বাবা, তখন আর সাইডে ছিল, মেয়ে আসছিল ঘরে, নিয়ে তারা দেশে চলে গেল। তখন বিঘ্র পড়ে থাকলো, তালা দেওয়া থাকলো, রাজাঘরেরা ক্যাম্প করছিল ওই ঘরে, সে বিঘ্রগুলো ভাঙিয়েছিল, ফেলে দিল। এই যে এই ঘরটাই না? এটা কি নাম কি ঘরের নাম কি এটা? এটা তো এই তো সেই রাজার এটা ঘর, জমিদার সুরেন্দ্রমোহন গুহ রায়ের ঘর, ওনারই ঘর। পিছনে নাকি আরো কাছারি ঘর ছিল, অত দেখিনি, এটাই খালি আমরা দেখতে গেছি। শ্রী শ্রী সুরেন্দ্র গুহ রায় উনি মারা গেছে? কবে মারা গেছে আমরা জানি। 71-এ আপনি দেখছেন কি? 71 দেখছি, ওনাকে দেখছি। উনি কত আসছে এখানে, থাকছে, আবার সুবত তুলছে, বিক্রি করছে, গেছে, হয়তো বাপ ছিল, ছেলে গেছে, ছেলে ছিল, বা এরকম পাল্টাপাল্টি হচ্ছে। ওনার ছেলে তো বেঁচে আছে এখন। ছেলের নাম কি? ছেলের নাম কি সুমন্দ্র না কি যেন নাম, আমরা হলে শুনছি বেবি বেবি করে ডাকে। ও আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেই কাছারি ঘর। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কাছারি ঘর। জমিদার বাড়ির অবশিষ্ট অংশ দেখার আগে চলুন আমরা তাসনিয়া তাবাচ্ছুমের সেই রোমাঞ্চকর ভীতিকর গল্পটি শুনে আসি। তাসনিয়া তাবাচ্ছুম আমাদের কাছে যে গল্পটি পাঠিয়েছিলেন তা হচ্ছে এই জমিদার বাড়ির আশেপাশেই একজন মুসলিম মেয়ে ছিলেন, নাম ছিল শারমিন। শারমিন কোনো একদিন এই জমিদার বাড়ির মন্দিরে পুজো দেখতে যায়। পুজো দেখতে গিয়ে দেখা হয় জমিদারের ভাতিজা অগ্নিবের সঙ্গে পরিচয় হওয়ার পর শারমিন এবং অগ্নিবের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্ক কোনো এক সময় জমিদার জানতে পারে।
জমিদার জানার পরে শারমিনকে বন্দি করার নির্দেশ দেয়। যথাসময়ে শারমিনকে বন্দি করা হয় এবং শারমিন স্বীকার করে অগ্নিবের সঙ্গে তার সম্পর্ক আছে। এই সম্পর্কের জন্য শারমিনকে অনেক নির্যাতন করা হয়। নির্যাতন করতে করতে কোনো এক সময় শারমিন মৃত্যুবরণ করে। শারমিন মৃত্যুবরণ করার আগে অগ্নিবকে একটি অনুরোধ করে যায়। শারমিনের বাবা মা সাম্প্রদায়িক দাঙ্গায় কোনো এক সময় মৃত্যুবরণ করে। শারমিনের পরিবারে শারমিন এবং তার ছোট বোন ছিল। শারমিনের স্বপ্ন তার ছোট বোনকে নিয়ে। শারমিন মৃত্যুবরণ করার আগে অগ্নিবকে অনুরোধ করে যায় সে যেন তার বোনকে বিবাহ করে। পৃথিবীর সমস্ত প্রেমিক এবং প্রেমিকারা শারমিনের মৃত্যু 6 মাস পর এই জমিদার বাড়িতে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। শোনার পরেই জমিদার বাড়ির দেয়ালগুলো দেখা যায় রক্তের ছাপ। একটু রাত গভীর হলেই দেখা যায় অতৃপ্ত আত্মার কান্না। কোনো এক আত্মা যেন এই জমিদার বাড়ির প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কান্না করছে। জমিদার বাড়ির কর্মচারীরা এই আত্মার কান্নার আওয়াজ অনেকেই স্পষ্ট শুনতে পায়। জমিদার বাড়ির সকল কর্মচারী ধীরে ধীরে জমিদার বাড়ি ত্যাগ করে। এই আত্মার জুলুম নির্যাতন এই আত্মা নিজের মুখ দিয়েই বর্ণনা করে। কোনো এক সময় জমিদার বাড়ির সকল কর্মচারী জমিদার বাড়ি ছেড়ে যায় এবং জমিদার বাড়ি হয়ে যায় মানব শূন্য। জমিদার বাড়ি যখন মানব শূন্যে পরিণত হয় তখন জমিদারের স্ত্রী বলে যে আমরা এখানে থাকতে পারবো না। তখন জমিদারও চলে যায় এই জমিদার বাড়ি ছেড়ে। অগ্নিব চিন্তা করে এই কার আত্মা? এ তো শারমিনের আত্মা নয়। শারমিন তো আমাকে ভালোবেসেছিল, তাকে তো অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ কি সেই শারমিনের আত্মাই আমাদের জমিদার বাড়িতে এসব অঘটন ঘটিয়েই চলছে? অগ্নিবের মনে প্রশ্ন জাগে। অগ্নিব কোনো এক সময় শারমিনের ছোট বোনের খোঁজ নিতে শুরু করে। অগ্নিব সিদ্ধান্ত নেয় শারমিনের ছোট বোনকে সে বিবাহ করবে। তো বন্ধুরা, এই গল্পটি শেষ করার আগে চলুন আমরা জমিদার বাড়ির অবশিষ্ট ভগ্নাংশটুকু দেখে আসি। এখানে একজন বয়স্ক লোকের দেখা পেয়েছি আমরা তেনার কাছ থেকে শুনবো এই জমিদার বাড়ির বাকি সব ভয়ঙ্কর কাহিনী। তো চলুন আমরা এখানে সেই বয়স্ক লোকের সঙ্গে সাক্ষাৎ করি এবং তেনার মুখ থেকে শুনবো আমার সামনে ঠিক এইটার ভিতরে কি আছে, এটা কোনো কবর কি অন্য কিছু কিনা। তো এটার জন্য আমরা এখন সেই বয়স্ক লোকের কাছে যাব। তো চলুন। যিনি এখানে জমিদার ছিলেন, তেনার কতগুলো সম্পত্তি ছিল এবং তিনি কখন চলে গেল এখান থেকে? আর এই যে ধ্বংস, জমিদার বাড়িটা প্রায় নেই বললেই চলে, সব ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস হয়ে গেছে, শুধু খালি মন্দিরটি আছে। মন্দিরটার লেখা ছিল একটা সাইনবোর্ড, সেটি হলো 1310 সালে। 1310 সালে। আচ্ছা, তারপরে ওনার জমিদারি চলে গেল হলো আপনার ওই যে যখন আবু হোসেন সরকার যখন গদিতে বসছিল, আচ্ছা আচ্ছা, ওই ওনার আমলেই জমিদারিটা উচ্ছেদ হয়ে গেছে। আবু হোসেন সরকার বলতে চেয়ারম্যান? না, আবু হোসেন সরকার। সরকার সরকার। আচ্ছা, এটা কত সালে ছিল? কত সালে? ওটা আমার আর খেয়াল নেই। যাই হোক, এই পর্যন্তই জানি। তারপরে ওনার জমি যেগুলো খাস ছিল সেগুলো ওনা বিক্রি করে আর কি। জমিদার বিক্রি করে কিছু সম্পদ ছিল এই দেবতার নামে বোধ হয় 60-65 বিঘা জমি দেবতার ছিল। ওনার যে ছেলে, উত্তরসূরীয় ছেলে আছে সমীন্দ্র রায়, গুহু রায়, উনি এইসব এগুলো বেচা কিনা করে চলে গেছে। ওনার বাড়িটা হলো, স্থান হলো আপনার গোয়ালনন্দ, ফরিদপুর। হ্যাঁ, এখন নাই, এখন কিছু সম্পদ আর নাই, একটুকু নাই। উনি এখন ওই ফরিদপুর যেখানে ওই বাসা ছিল রাজবাড়ি, সে বাসাটা 71 সালে ওটা ধ্বংস করে দিছে। ধ্বংস করে দেওয়ার পর উনি এখন রাজবাড়ি 71 সালে ধ্বংস করলো, মানে খান সেনারা, পাকিস্তানের সেনারা? পাকিস্তানের সেনারা ধ্বংস করার কারণ হচ্ছে ওই যুদ্ধ। না, এনে স্পেসিফিক কোনো ব্যক্তি ছিল?
এই ওর ছেলে ছিল, ওনার ছেলে যুদ্ধে ভালো ভূমিকা পালন করছে। ও পালন করছে, কিন্তু ছোটো ভাই ছিল যে মানে সমুদ্র, সে পাগলা ভাইকে, সেটা পাগল ছিল, সে পাগলটাকে অনেক গুলি করে মারছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, শ্রী সৌরেন্দ্র গুহ রায়, ওনার ছেলে কতজন ছিল? 3 জন। 3 জন। ওনাদের নাম জানেন আপনি? হ্যাঁ, কি কি নাম বলেন? বড়টার নাম হলো ওই আপনার মণি। 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 আচ্ছা, এরপরে? তারপরে হলো বেবি। বেবি। আচ্ছা, তারপরে পাগলটার নাম ওটা জানা নাই, একজন পাগল ছিল। পাগল ছিল আর কি। তাহলে মণি উনি ওই 71-এর আগেই উনি ভারতে চলে গেছে। 71-এর আগেই ভারতে চলে গেছে। হ্যাঁ। আর এই যে বেবি? বেবি এখন আছে বাংলাদেশে। বাংলাদেশে আছে, এখানে নেই। এখানে নেই। আচ্ছা, উনি জমিদার বাড়ি ছাড়লেন কবে? বেবি 71-এ না 71-এর পরে? না, 71-এর পর। 71-এর পরে। আর এই যে পাগলকে 71-এ গুলি করে হত্যা করা হয়েছে। এবং বাড়িটাকেও মানে ধ্বংস করা হয়েছে। বাড়িকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। জমিদার বাড়িটা কেমন ছিল একটু চিত্রটা যদি আপনি বলতেন, মানে মনে আছে? না, আমি বাড়িতে গেছি তার তো। জমিদার বাড়িতে গেছি? হ্যাঁ, সেখানে গেছি, মানে একটাই ঘর স্কোয়ার, একটাই গেট, ভেতরে 2টা গেট ছিল। ওনার বাড়িতে আমি গেছি, আমাকে ডাকে নিয়ে গেছিলো, তাদের সঙ্গে আবার উঠে বসা, বেশ সুন্দর বন্ধুত্ব ভাব ছিল আর কি, প্রজা হিসেবে। তো যাই হোক, বাড়িটাও আমি দেখছি, ওই রাজবাড়ি। রাজবাড়ি। তাহলে এই বাড়িটা কোথায় ছিল মূলত? ওই যে আপনার রাজবাড়ি একটা স্টেশন আছে, স্টেশনের দক্ষিণ পাশে। হ্যাঁ, ছোট্ট একটা বাজার ছিল তখন, দেখছি তো সেই বাজারের পাশেই লাগানো আর কি। আর এখানে যে বাড়িটা ছিল, সে বাড়িটার লোকেশনটা কোথায়? এখন লোকেশন ছিল ওই যে শুধু খালি ওই একটা ঘর ছিল ওখানে। তারপরে উনি যখন আসে ওই প্রথম ওই ঘরে উঠতো, পিছনে ছিল বাড়ি, পিছনে বাড়ি ছিল। মানে ওটা জমিদারের কাছারি ছিল এখানে? না, কাছারি ঘর, সেটা একটা মাটির ঘর ছিল, বিরাট, মানে 3তলা ঘর ছিল, মাটিরই 3তলা ঘর ছিল, কাছারি ঘর। 3তলা ঘর। হ্যাঁ, সেখানে ওই যে মানে মানুষ তখন ওনারা যখন চলে গেল, ওই মাটি টাটিগুলি তোমার নিয়ে যাও, এই সবাই এলাকার মানুষ তখন লাল মাটি দিয়ে যে ঘর দিছে, মাটি টাটি নিয়ে গেছে, স্মৃতিটা তখন নষ্ট হয়ে গেছে। এখন আপনি যে এখানে একটা জিনিস দেখলাম আমরা, এই জিনিসটা আসলে কি? এটা হলো কালীর মণ্ডপ। কালী মণ্ডপ? হ্যাঁ, কালী মণ্ডপ। কালী মণ্ডপ ছিল। এই যে বাক্সের ভিতরে কিছু আছে? হ্যাঁ, না না, এগুলো কিছু নাই না? না, ওগুলো দেখা হয়নি, এগুলো কখন দিতে না, ওগুলো তো জানা, ওই বিষয়ে জানা নেই আপনার? তো ওখানে ওই যে এখন এই যে আপনি যে এখানে আছেন, এই জায়গাটা কি জমিদার ছিল? না, এই জমিদার নেই, এনার ছিল যোদ্ধা। যোদ্ধা? হ্যাঁ, শিবকৃষ্ণ সেন, মণিকৃষ্ণ সেন, অতুল কৃষ্ণ সেন, প্রফুল্ল কৃষ্ণ। মণিকৃষ্ণ সেন উনি কি যোদ্ধা ছিল? যে জোরদার ছিল আর কি। যোদ্ধা না? জোরদার ছিল। জোরদার বলতে কি বোঝায়? জোরদার বলতে মানে ওনারও জমি কিছু নিয়ে, মানে ওনাদের কর্মচারী ছিল? কর্মচারী ছিল, ম্যানেজার ছিল, ম্যানেজার কর্মচারী ছিল। হ্যাঁ, তারপরে নিয়ে কিছু জমি ওনা করলো, 350 বিঘে জমি করলো, মানে খাজনা বাগির থেকে মানে ধরে নিয়ে এসে তারা ফিরা বলে যে ভয়েতেই তখন ইস্তফা দিয়ে যায়, সেই জমিগুলো ইনি পত্তন হয়। পত্তন হয় 350 বিঘে জমি ওনার হাতে ছিল। তারপরে শিবকৃষ্ণ সেন মারা যাওয়ার আগে জমি বিক্রি করে, তখন আমার বাবা ছিল এখানে কর্মচারী হিসেবে। তারপরে মণিকৃষ্ণ সেন আসছিল। মানে শিবকৃষ্ণ সেন মণিকৃষ্ণ ভাই? না, ভাই। ভাই? ভাই। মণিকৃষ্ণ শিবকৃষ্ণ 2 ভাই? না, 4 ভাই। 4 ভাই ছিল? 4 ভাই ছিল। ওনার কে কে ছিল? 4 ভাইয়ের নাম মনে আছে? হ্যাঁ, শিবকৃষ্ণ সেন, শিবকৃষ্ণ সেন, অতুল কৃষ্ণ সেন, অতুল কৃষ্ণ সেন, প্রফুল্ল কৃষ্ণ সেন। আচ্ছা, প্রফুল্ল কৃষ্ণ সেন। তারপর আপনার মণিকৃষ্ণ সেন। মণিকৃষ্ণ সেন। ওনার বাবার সম্পর্কে কিছু জানেন না? না, ওনার বাবার সম্পর্কে জানি না আমি। মূলত এই রাজার কর্মচারী ছিল? না, এনারা ছিল মানে কবিরাজ। কবিরাজ কিন্তু ম্যানেজার ওই বেনি মাধব সেন, ওনার বাবার নাম হলো বেনি মাধব সেন। বেনু মাধব সেন ছিল। আচ্ছা, বেনি মাধব কবিরাজি করে, 4 ছেলে। হ্যাঁ, কবিরাজি করে এখানে বাড়ি করে। বাড়ি করতে 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 তারপরে শিবকৃষ্ণ সেন যখন লেখাপড়া শিখলো, ও টানে নিল যে তুমি এখন আমার ম্যানেজারি করো। রাজা? হ্যাঁ, টানে নিয়ে তারপরে মানে ওই যে সৌরেন্দ্র গুহ রায় নিল যে আপনি এখানে ম্যানেজারি করেন। পরে ওনার মাধ্যমে মণিকৃষ্ণ সেন কিছু জমি পেয়ে এখানে কলেজটা নির্মাণ করছে উনি। এটা যুদ্ধের পরে?
আর সৌরেন্দ্র সেন উনি যুদ্ধের পরে এখান থেকে চলে গেছে, যুদ্ধের পরে কি যাতায়াত করতো উনি? হ্যাঁ, যুদ্ধের পরে একবার আসছিল, তাছাড়া আর তাছাড়া আসেনি। আসেনি। এটা কাছারি ঘর, এই বিষয়ে কিছু আপনি বলতে পারেন? এই কাছারি ঘর কবে থেকে শুরু হয়েছে বা কবে শেষ হয়েছে? বহুদিন আগের। এখানে কি রাজা ছিল? হ্যাঁ, রাজার নাম কি? বেবি। বেবি শ্রী সৌরেন্দ্র গুহের ছেলে বেবি। ও আচ্ছা আচ্ছা। তো উনি আর নাই না? বাঁচে নাই। কিন্তু বেবি তো বাঁচে আছে। বেবি বাঁচে আছে? কোথায় আছে? বাইরে আছে। তা আপনি কি এখানে থাকেন? আপনার নাম? কাজল। কাজল। আচ্ছা। এটা রাজার, এক সময় রাজা থাকতো এখানে এই ঘরে, কিন্তু এখন আপনি থাকেন। আচ্ছা, আপনার তো ভাগ্য অনেক ভালো যে আপনি রাজার রুমে আছেন, বিশাল ব্যাপার। তো ঠিক আছে। উঠতেছে তো ভাই, এখানে রাজা ছিল? জি। এই ঘরে ছিল রাজা না? জি। আচ্ছা। এটা বিচার কক্ষ ছিল। তো অন্ধকার, আর একটু ধরো তো। লাইট টাইট নেই না? না ভাই, লাইট নাই। এখানে থাকেন না আপনারা? আমি থাকি এই রুমে। ও আচ্ছা। তো এইটাই ছিল জমিদারের কাছারি। এখানেই জমিদার অনেক কাজ করত, তেনার অফিসিয়াল কাজগুলো তিনি এখানেই করত। তো আমরা তাসনিয়া তাবাচ্ছুমের সেই গল্প ফিরে যাই। তাসনিয়া তাবাচ্ছুমের সেই ভয়ঙ্কর রোমাঞ্চকর যে গল্পটি ছিল কাল্পনিক, কিন্তু জমিদার বাড়িকে ঘিরে ক্লাস 9-এর একজন স্টুডেন্ট এত সুন্দর গল্প লিখেছিলেন, সত্যি প্রশংসনীয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।